চলুন আজ ঔপনিবেশিক ইতিহাসের এমন একটা অধ্যায়ে যাওয়া যাক যেখানে উদারনীতি বা লিবারালিজমের আড়ালে এক নতুন ধরনের শোষণ ব্যবস্থা চালু হয়েছিল। আমরা আজ ইন্দোনেশিয়ায় ডাচ লিবারেল পলিসির আসল চেহারাটা দেখব। শুরুতেই একটা বড় প্রশ্ন, আচ্ছা, এটা কিভাবে সম্ভব যে একটা উদার নীতি যা তৈরি হয়েছিল শোষণ বন্ধ করার জন্য, সেটাই কিনা জন্ম দিল এক নতুন ধরনের দাসত্বের? এই অদ্ভুত বিরোধাভাসটাই আমরা আজ ভেঙে দেখব। পুরো বিষয়টা পরিষ্কারভাবে বোঝার জন্য আমরা আলোচনাটা ৬টা ধাপে এগিয়ে নিয়ে যাব। মানে পুরনো শোষণ ব্যবস্থা থেকে শুরু করে নতুন নীতির প্রতিশ্রুতি আর তার আসল পরিণতি পর্যন্ত সবটাই দেখব। যে কোনো নতুন নীতির পেছনের কারণ জানতে হলে আমাদের আগে পুরনো সমস্যাটা বুঝতে হবে। চলুন দেখি এই লিবারাল পলিসি আসার আগে ইন্দোনেশিয়ার অবস্থা ঠিক কেমন ছিল। ভাবুন তো একবার, ১৮৭০ সালের আগে কৃষকদের নিজেদের জমিতে কি ফসল ফলাবেন সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকারটুকুও ছিল না। ডাচ সরকার তাদের বাধ্য করত কফি বা চিনির মতো ফসল ফলাতে। এর ফলে কৃষকরা চরম দুর্দশার মধ্যে পড়তেন, আর ওদিকে ডাচ সরকারের কোষাগার ভরে উঠত। এই ভয়াবহ শোষণের ছবিটা সামনে আসে ম্যাক্স হ্যাভেলার নামের একটা উপন্যাসের মাধ্যমে। এই বইটা নেদারল্যান্ডসে এমন আলোড়ন তৈরি করে যে ঔপনিবেশিক নীতি বদলানোর জন্য এক বিরাট চাপ সৃষ্টি হয়। আর এই চাপের মুখে পড়েই জন্ম নেয় এক নতুন দর্শন, যা ইন্দোনেশিয়ার মানুষকে শোষণ থেকে মুক্তি দিয়ে স্বাধীনতা আর সমৃদ্ধির এক নতুন স্বপ্ন দেখিয়েছিল। এই নতুন লিবারেল পলিসির মূল ভিত্তিটাই ছিল লেজে ফেয়ার বা অবাধ বাণিজ্য নীতি। সোজা কথায়, সরকার আর অর্থনীতিতে নাক গলাবে না, সবটা বেসরকারি সংস্থাগুলোর হাতে ছেড়ে দেয়া হবে। তো এই নতুন দর্শনকে বাস্তবে রূপ দিতে দুটো যুগান্তকারী আইন পাশ করা হলো, যা ইন্দোনেশিয়ার ভাগ্যটা পুরোপুরি বদলে দিয়েছিল। চলুন দেখি কি ছিল সেই দুটো আইন। এর মধ্যে প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনটা ছিল ভূমি আইন। এই আইন জমির মালিকানার ধারণাকেই আমূল বদলে দিয়েছিল। ব্যাপারটা কিভাবে কাজ করত? খুব সহজ। প্রথমে রাষ্ট্র ঘোষণা করল যে জমির কোনো মালিকানার প্রমাণ নেই, সেই সব জমি এখন থেকে সরকারের। তারপর সেই বিশাল পরিমাণ জমি ৭৫ বছরের মতো লম্বা সময়ের জন্য ইউরোপীয় কোম্পানিগুলোকে লিজ দেওয়া হলো। আর এভাবেই গড়ে উঠল বিশাল বিশাল চা, রাবার আর পাম তেলের বাগান। শুধু জমিকেন্দ্রিক নয়, একই সাথে চিনি আইনও আনা হলো। এর মাধ্যমে সবচেয়ে লাভজনক চিনি শিল্প থেকেও সরকার তার নিয়ন্ত্রণ তুলে নিল, আর পুরোটা বেসরকারি সংস্থাগুলোর জন্য খুলে দেওয়া হলো। এই সময়টায় পরিকাঠামোর ব্যাপক উন্নতি দেখা যায়, চারদিকে আধুনিকতার ছোঁয়া। কিন্তু প্রশ্নটা হলো, এই যে এত উন্নয়ন, তা আসলে কার স্বার্থে হচ্ছিল? বাইরে থেকে দেখলে মনে হবে কি দারুণ ব্যাপার, জাভা আর সুমাত্রায় নতুন রেলপথ তৈরি হচ্ছে, আধুনিক বন্দর বানানো হচ্ছে, রাস্তাঘাট চড়া হচ্ছে, চারিদিকে শুধু উন্নয়নের জোয়ার। কিন্তু আসল উদ্দেশ্যটা ছিল একেবারেই অন্য। এই সমস্ত পরিকাঠামো তৈরির একটাই লক্ষ্য ছিল, বাগান আর খনি থেকে কাঁচামাল যত তাড়াতাড়ি সম্ভব বন্দরে পৌঁছে দেওয়া, আর সেখান থেকে জাহাজে করে ইউরোপে পাঠানো। স্থানীয় মানুষের সুবিধার কথা কেউ ভাবেনি। এই নতুন নীতির সবচেয়ে বড় প্রতিশ্রুতি ছিল মুক্ত শ্রম, মানে আর জোর করে কাজ করানো হবে না। কিন্তু বাস্তবে যা ঘটল তা ছিল আরও ভয়ঙ্কর। এই অন্ধকার বাস্তবতার নাম ছিল কুলি অধ্যাদেশ, আর এই আইনের ভেতরে ছিল পেনাল স্যাংশন নামে এক মারাত্মক ধারা। এই ধারা অনুযায়ী কোনো শ্রমিক যদি চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে পালিয়ে যেত, তাহলে তাকে খুঁজে বের করে গ্রেফতার করে এমনকি শারীরিক শাস্তি দেওয়ার আইনি অধিকারও ছিল মালিকদের। এর ফলে শ্রমিকরা একটা আইনি দাসত্বের ফাঁদে আটকে পড়ত। কাগজে কলমে তারা মুক্ত, কিন্তু বাস্তবে তাদের পালানোর কোনো পথই ছিল না। ঐতিহাসিকরা তাই এই ব্যবস্থাকে এক কথায় বলেন তত্ত্বে মুক্ত শ্রম, কিন্তু বাস্তবে বাধ্যতামূলক শ্রম। তো সব মিলিয়ে ৩০ বছর পর এই লিবারেল পলিসির ফলাফল কি দাঁড়ালো? চলুন তার একটা মূল্যায়ন করা যাক। ডাচ আর ইউরোপীয় বিনিয়োগকারীদের দিক থেকে দেখলে এটা ছিল এক বিরাট সাফল্য। তাদের পুঁজি বিনিয়োগ বেড়েছিল প্রায় ১০ গুণ। ইন্দোনেশিয়া তখন
চিনি, রাবারের মতো পণ্যের অন্যতম প্রধান রপ্তানিকারক দেশ হয়ে উঠেছিল। কিন্তু মুদ্রার অপর পিঠের ছবিটা ছিল একেবারে ভিন্ন। ইন্দোনেশিয়ার সাধারণ মানুষের জন্য এই নীতির ফল ছিল আরও বেশি দারিদ্র্য, জমি হারিয়ে ভূমিহীন হয়ে পড়া, এমনকি অর্থকারী ফসল চাষের চাপে খাদ্যশস্যের অভাবে দুর্ভিক্ষের ঝুঁকি পর্যন্ত তৈরি হয়েছিল। আর এই কারণে ঐতিহাসিকরা এই পুরো যুগটাকে একটা খুব প্রচলিত কথা দিয়ে ব্যাখ্যা করেন। এটা ছিল আসলে নতুন বোতলে পুরনো মদ। মানে শোষণের পদ্ধতিটা বদলেছিল, কিন্তু শোষণের উদ্দেশ্য বা তার চরিত্রটা বদলায়নি। তাহলে মূল পরিবর্তনটা ঠিক কোথায় হলো? আগে শোষণ করত সরাসরি রাষ্ট্র বা সরকার, আর নতুন নীতি আসার পর শোষণ করতে শুরু করল বেসরকারি কোম্পানিগুলো, আর তাদের সুরক্ষার জন্য তৈরি হলো নতুন নতুন ঔপনিবেশিক আইন। শোষক বদলালো, শোষণ কিন্তু বদলালো না। এই পুরো পর্বটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যদি কোনো সংস্কার বা পরিবর্তন শুধুমাত্র শোষকের পরিচয় বদলে দেয়, তাহলে তাকে কি আদৌ অগ্রগতি বলা যায়? আইন আর অর্থনীতি কি সত্যিই মানুষের মুক্তির জন্য কাজ করেছিল, নাকি শোষণেরই একটা নতুন আরও জটিল পথ তৈরি করে দিয়েছিল?